আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আমাদের প্রথম শিরোনামটি হচ্ছে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, 4 চুক্তি বাতিলে দিল্লিকে চিঠি দেয়া হবে, শক্তিশালী করা হচ্ছে বিজিবিকে। সীমান্ত ইস্যুতে অসম চুক্তি বাতিলে ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানিয়েছেন। প্রয়োজনে সীমান্তে ব্যবহার করতে বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার কথাও জানিয়েছেন তিনি। গতকাল সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের এসব সিদ্ধান্তের কথা জানান। পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তন করা হবে বলেও তিনি জানান। সাংবাদিকদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, সীমান্তে শূন্যরেখার ভেতরে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য 2010 সালে শেখ হাসিনা ভারতের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পরবর্তী সময়ে ভারত ও বাংলাদেশ এ বিষয়ে 4টি সমঝোতা স্মারকে সই করেছে। ভারত অত্যন্ত গোপনে 2010 সালে শুরু করে 2024 সালে শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এ বেড়া নির্মাণের কাজ করে। হাসিনার আমলে গুম, দুধের বাচ্চা সহ মাকে গুম করা হয়েছে, রেহাই পাননি অন্তঃসত্ত্বারাও। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে গুম করা হয় দুধের শিশু সহ অনেক নারীকে, রেহাই পাননি অন্তঃসত্ত্বারাও। গুম কমিশনের ভুক্তভোগী, তাদের পরিবার এবং অপরাধীদের উপর প্রভাব শীর্ষক আংশিক এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে এ প্রতিবেদন গণমাধ্যমকে পাঠানো হয়েছে। এতে বলা হয়, আগে গুম হওয়া নারীদের বেশিরভাগই লোকলজ্জা ও সামাজিক কারণে মুখ খুলতে রাজি হননি। পট পরিবর্তনের পর সম্প্রতি অন্তর্বর্তী সরকারের গঠিত গুম কমিশনের সামনে কথা বলেছেন ভুক্তভোগী কয়েকজন নারী। গুমের ঘটনার জেরে অনেকের পরিবার পর্যন্ত ভেঙে গেছে। ভুক্তভোগীদের মধ্যে তৈরি হয়েছে দীর্ঘস্থায়ী আতঙ্ক। এই প্রতিবেদনের মাধ্যমে কমিশন জোরপূর্বক গুমের শিকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের ট্রমা, নারী ভুক্তভোগীদের যন্ত্রণা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায় মুক্তির বিষয়টি তুলে আনার চেষ্টা করেছে। প্রতিবেদনে বলা হয়, জোর করে গুমের ঘটনা ভুক্তভোগী ও তার পরিবারের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে। শেখ হাসিনা শাসনামলে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিরা ন্যায় বিচার ও অধিকার বঞ্চিত হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তথ্য গোপনের চেষ্টা করেছে। ভুক্তভোগী ও তার পরিবারকে প্রকৃত তথ্য তারা দেয়নি। কখনো কখনো উপরের নির্দেশ বলে দায় এড়ানোর চেষ্টা করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গিয়ে অসহযোগিতা পেয়েছেন। থানা পুলিশও মামলা নিতে অস্বীকৃতি জানিয়েছে। তুলে নিয়ে কখনো 48 ঘন্টা পরে, কখনো 7 দিন পরে, আবার কখনো দীর্ঘদিন পরে তাদের আদালতে উপস্থাপন করা হয়েছে। ভুক্তভোগীদের অভিজ্ঞতার কথা তুলে ধরে কমিশনের প্রতিবেদনে বলা হয়, গুমের পরে যারা জীবিত ফিরে এসেছেন তাদেরও পদে পদে হয়রানি করা হয়েছে। ফিরে আসার পর আইনের দ্বারস্থ হয়ে বিচার না পেয়ে হতাশ ও ভীত হয়ে পড়েন তারা। আমাদের পরের নিউজটির শিরোনাম, বাহার পরিবারে 301 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন, 74 কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের 3 মামলা, দেশত্যাগে মানা। কুমিল্লা 6 আসনের সাবেক এমপি আ.ক.ম বাহারউদ্দিন বাহারের আয়ের উৎস ও অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এতে তার পরিবারের 74 কোটি 98 লাখ টাকার বেশি অবৈধ সম্পদ এবং 301 কোটি 27 লাখ টাকার বেশি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাহার এবং তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ও তার স্ত্রী মেহেরুন্নেসার বিরুদ্ধে পৃথক 3টি মামলা করেছে কমিশন। এছাড়া অপর 2 মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহারের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করেছে সংস্থাটি। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ে এসব তথ্য জানান দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি জানান, অবৈধ সম্পদের মধ্যে 2 মেয়ে আয়মান বাহারের নামে 1 কোটি 47 লাখ টাকার বেশি এবং আজিজা বাহারের নামে 65 লাখ টাকার বেশি অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তাদের নামে সম্পদের হিসাব চাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরের খবরটির শিরোনাম, পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত। পোশাক পরিবর্তন নয়, দরকার নৈতিকতা সম্পন্ন মানুষ। র্যাব, পুলিশ ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। তবে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করে
কার্যত লাভ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, পোশাক পরিবর্তন গুরুত্বপূর্ণ বিষয় নয়, সবচেয়ে জরুরি হলো নৈতিকতা সম্পন্ন মানুষ বিভিন্ন জায়গায় বসানো। উন্নত নৈতিকতা সম্পন্ন মানুষ পেতে হলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া শিক্ষা ব্যবস্থা দিয়ে নৈতিকতা সম্পন্ন মানুষ পাওয়া দুরূহ। তারা বলছেন, পোশাক পরিবর্তনে মানুষের করের টাকা নষ্ট হবে, লাভবান হবেন কয়েকজন ঠিকাদার। তবে র্যাবের পোশাক পরিবর্তনকে ইতিবাচক বলছেন কেউ কেউ। আনসারের লোগো পরিবর্তনের পরামর্শ এসেছে বিশ্লেষকদের তরফ থেকে। কেউ বা বলছেন, সমস্যা পোশাকে নয়, পুরো সিস্টেমে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। তারই পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হলো। এবার আন্তর্জাতিক খবর। ট্রাম্প যুগে আমেরিকা। প্রথম দিনেই নির্বাহী আদেশের ঝড় বইয়ে দেওয়ার অঙ্গীকার। আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে নির্বাহী আদেশের ঝড় বইয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর 12টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায় 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন তিনি। এর আগে রোববার রাজধানী ওয়াশিংটন ডিসিতে শপথপূর্ব এক র্যালিতে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প অঙ্গীকার করেন, শপথ নেয়ার পরপরই ঐতিহাসিক গতি ও শক্তিতে প্রশাসন পরিচালনা করবেন। দায়িত্বের প্রথম দিন 200-র বেশি নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করবেন বলে ধারণা করা হচ্ছে। র্যালিতে ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসনের সব একরোখা ও মূর্খ নির্বাহী আদেশকে শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আমি প্রত্যাহার করব। ট্রাম্প বলেন, সোমবার তার নির্বাহী আদেশগুলো অবৈধ অভিবাসন মোকাবেলা কেন্দ্রিক হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, লাখ লাখ অবৈধ অভিবাসীকে বহিষ্কার করার প্রতিশ্রুতি বিশাল লজিস্টিক বাধার সম্মুখীন হবে এবং সম্ভবত কয়েক বিলিয়ন ডলার খরচও হতে পারে। এছাড়া 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় দোষী সাব্যস্তদের জন্য ট্রাম্প ক্ষমা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। ওই হামলার নেতৃত্বে তার সমর্থকরাই ছিলেন। সব শেষে খেলার খবর। সিলেটকে হারিয়ে ঢাকার দ্বিতীয় জয়। বিপিএলের 11তম আসরে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। আজ সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারিয়েছে আগের টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলটি। ব্যাটাররাই এদিন ঢাকার জয়ের ভিত গড়ে দেয়। আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 196 রান জড়ো করে ঢাকা, যেখানে সবচেয়ে বড় অবদান লিটন দাসের। 48 বলে 70 রানের ইনিংস খেলেন এই ব্যাটার। 17 বলে 37 রানের আরেকটি ঝড়ো ইনিংস খেলেন থিসেরা পেরেরা। এছাড়া সাব্বির রহমান 24 ও তানজিদ হাসান খেলেন 22 রানের ইনিংস। সিলেটের হয়ে টিপু সুলতান ও সামিউল্লাহ শিনওয়ারি 2টি করে উইকেট নেন। জবাবে 190 রানে থেমে যায় সিলেট। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। কাল আবার একই সময়ে একই চ্যানেলে হাজির হব টপ নিউজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।